বর্ণ দেখল ছায়ামূর্তিটা ওর দিকে এগিয়ে আসছে। হাতের লম্বা সরু আঙুলগুলো, তীক্ষ্ণ নখগুলো যেন এগিয়ে আসছে ওর দিকে। অন্ধকার থেকে একটা পিশাচ যেন স্বয়ং মৃত্যুর মতো ওর দিকে তাকিয়ে রয়েছে। ওর নিজের গোটা জীবন যেন ওর চোখের সামনে এক ঝলকে ভেসে উঠল। পাশের যন্ত্রে ওর পালস রেট ক্রমশ বেড়ে চলেছে। সারা ঘরে ওই একটাই মাত্র শব্দ চলছে। হঠাৎ পিশাচটা একটা প্রচণ্ড চিৎকার করে উঠল। তীক্ষ্ণ শব্দে যেন ঘরের জানলা দরজা কেঁপে উঠল। বর্ণ ও জানে যে এখান থেকে পালানোর কোনো পথ নেই। আকাশে মেঘ ডাকছে, বেশ জোরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। মনে হয় একটু পরে বৃষ্টি নামবে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু হাসপাতালের এই ঘরের কাঁচের জানলা তো বন্ধ ছিল। ঘরে এসি চলছিল, কিন্তু অন্ধকারের মধ্যেও বর্ণ লক্ষ্য করল যে জানলা খোলা, পর্দাগুলো উড়ছে। বর্ণর বুক ঠান্ডা হয়ে এলো। ও ভাবল এক্ষুনি উঠে পড়ব, তবে ওর শরীরে কোনো শক্তি নেই। ও উঠতে পারছে না, হাত পা সম্পূর্ণভাবে অবশ হয়ে আছে। ওই তীক্ষ্ণ আঙুলগুলো ওর দিকে ধেয়ে আসছে। বর্ণ চিৎকার করতে চেষ্টা করল, বাঁচাও, হেল্প, কেউ আছো, প্লিজ হেল্প মি, বাঁচাও। কিন্তু কিছুক্ষণ পর ও বুঝতে পারল যে ওর গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। এখন বাঁচার আর কোনো উপায় নেই। হঠাৎ ও লক্ষ্য করল যে এতক্ষণ যে বিভৎস ছায়ামূর্তি দেখেও ভয় পাচ্ছিল সে আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে রয়েছে এক শুভ্র পাঞ্জাবি পরা এক বৃদ্ধ। বৃদ্ধ ওর দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে। সেই হাসি যেন ঘরের প্রত্যেকটা দেওয়ালে ছড়িয়ে পড়ছে। সারা ঘর হাসির শব্দে গম গম করছে। লোকটার গালে সাদা দাড়ি, শীর্ণ চেহারা। লোকটা বর্ণর ভীষণ চেনা, এতটাই চেনা যে ও অন্ধকারেও এই অবয়ব চিনে নিতে কোনো সমস্যা হয় না। এই মানুষটা আর কেউ নয়, স্বয়ং অনিমেষবাবু। হ্যাঁ, অনিমেষবাবু, বর্ণর জেঠু, একজন ফেমাস পেইন্টার। তবে মানুষ বলাটা কি আদৌ যথার্থ? বর্ণ বুঝতে পারছে না। এই লোকটা তো অনেকদিন আগেই মারা গেছে। এর মরার পরেই তো বর্ণ এত সম্পত্তি পেয়েছে। বর্ণর ভীষণ রাগ হচ্ছে। এই লোকটার জন্যই বর্ণর জীবন শেষ হয়ে গেছে। যদি ওই বাংলোয় না আসতো তবে ওকে এই সমস্যাগুলো পোহাতেই হতো না। ইতিমধ্যে অনিমেষবাবুর হাত দুটো যেন বর্ণর দিকে এগিয়ে আসছে। বর্ণর গলায় স্পর্শ লাগতেই বোঝা গেল যে অনিমেষবাবুর হাত দুটো বরফের মতো ঠান্ডা। এই ঠান্ডা হাতে স্পর্শ মুহূর্তের মধ্যে বর্ণর সারা শরীরে শিহরণ জাগিয়ে দিল। অনিমেষবাবু এখনো হাসছে, জোরে জোরে, চিৎকার করে করে। ওর হাত দুটো বর্ণর গলায় রাখা। ধীরে ধীরে হাত দুটো শক্ত হচ্ছে। অনিমেষবাবু বর্ণর গলা চেপে ধরছে। বর্ণর দম বন্ধ লাগছে। বর্ণ দেখতে পাচ্ছে যে ওর চোখের সামনে ওই লোকটা হাসতে হাসতে ওর গলা টিপে ধরছে। ওর শ্বাস আটকে আসছে, গলায় যন্ত্রণা হচ্ছে ভীষণ, শ্বাসনালীর ওপর চাপ বাড়ছে, খুব কষ্ট হচ্ছে বর্ণর। হঠাৎ দেখলো অনিমেষবাবুর অবয়ব অদৃশ্য হয়ে গেছে। আবার ফিরে এসছে বিভৎস ছায়ামূর্তি। হাতের তীক্ষ্ণ নখ গলায় গেঁথে যাচ্ছে বর্ণর। এরকম বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ পালস রেট মাপার মেশিন থেকেও আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। হাসপাতালের নার্সরা ছুটে এলো বর্ণর ঘরে। হাসপাতালের ঘরে যেন এখনো হাসির শব্দ শোনা যাচ্ছে। অন্যদিকে অর্ণব ঘরে বসে ডায়েরিটা হাতে নিয়ে বসে রয়েছে। ডায়েরিটা রাখতে পারছে না হাত থেকে। ওর ভয় করছে। ও বুঝতে পারছে না ও কিভাবে বাকি লেখাগুলো পড়বে, কিন্তু ডায়েরিটা ওকে টানছে। খুব কষ্ট হচ্ছে ওর। এভাবে কি করে রহস্য উদ্ঘাটন করবে ও? দুজনেরই কি অদ্ভুত লড়াই। হাসপাতালে শুয়ে বর্ণ মরিয়া চেষ্টা করছে অনিমেষবাবুর হাত থেকে রক্ষা পাওয়ার।
অন্যদিকে অর্ণব নিজের সঙ্গে কেমন যুদ্ধ করে চলেছে। ডায়েরি পড়লে আর কি জানতে পারবে ও, তা ভেবে অর্ণবের ভয় করছে। কিন্তু ডায়েরির ভেতর থেকে ওকে হাত বাড়িয়ে কেউ টেনে চলেছে। ওর মুক্তি নেই। শেষ অবধি জানলে অর্ণব কি আর বাঁচবে? বর্ণ আর অর্ণবের কি পরিণতি একই হবে? অন্যদিকে অর্ণব ঘরে ডায়েরিটা নিয়ে বসে রয়েছে। ডায়েরিটা রাখতে পারছে না। ওর ভয় করছে। ও বুঝতে পারছে না কিভাবে ও বাকি লেখাগুলো পড়বে, কিন্তু ডায়েরিটা ওকে টানছে। কষ্ট হচ্ছে ওর। একটা অমোঘ আকর্ষণ ওকে ডায়েরিটা পড়তে বাধ্য করছে। ও ডায়েরিটা খুলল। রবিবার। আজ আমি প্রথমবার রজনীকে পেলাম। ওর দেহের স্বাদ পেয়ে আমার মন সতেজ হয়ে গেছে। আমি ওকে ভীষণ ভালোবাসি, ভীষণ। এত ভালো আমি কখনো কাউকে বাসিনি। ওর ঠোঁটের স্পর্শ, চুলের গন্ধ, উগ্র চাউনি আমায় উন্মাদ করে তোলে। ওর মতো আমায় কেউ বোঝে না। আজ ওর গলা টিপে ওকে খুন করলাম। এমন তৃপ্তি আর কখনো হয়নি। কিন্তু এই ঘটনা ঘটানোর জন্য আমায় কম কসরত করতে হয়নি। যা কিছু মূল্যবান তা পেতে মূল্য দিতে হয়, আমাকেও দিতে হয়েছে। বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে সেই প্রতিটি মানুষ যারা আমার এই তেষ্টার কারণে খুন হয়েছে। হ্যাঁ, তেষ্টা, এই অদ্ভুত রক্তের তেষ্টা। আমার কষ্ট হয় এদের জন্য। তবে আমি জানি যে এটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই, কখনো ছিলও না। 10 বছর বয়স যখন বাড়ির পোষা বেড়ালের বাচ্চাকে আমি গলা টিপে খুন করেছিলাম, তখন থেকেই হয়তো একটা নেশা আমার লেগে গেছে। বাঁচার জন্য, ছবি আঁকার জন্য আমার এই সব করতে হবেই। আমার আঁকা রাক্ষসগুলো দেশে বিদেশে সমাদর পাচ্ছে। তবে ওরা ফ্রেমবন্দি ছবি নয়, ওরা আছে, বেঁচে আছে, বেঁচে থাকবে। ওরা কখনোই পৃথিবীতে জন্মায়নি, তাই ওদের মরণও নেই। তবে আমার মরণ আছে। আমি হয়তো আর খুব বেশি দিন এই পৃথিবীতে মানুষ হয়ে থাকতে পারবো না। সাধারণ একটা মূল্য রয়েছে যেটা আমায় দিতে হয়েছে। আমার স্বাস্থ্য ধীরে ধীরে ভেঙে পড়ছে। আমার শরীরের শক্তির সাথে মনের শক্তিও কমেছেও। আর আমার মনের শক্তি যত কমছে, তত শক্তিশালী হয়ে উঠছে ওই অপার্থিব প্রাণীর দল। এরা সময় সময় আমার দেহের দখল নেয়। ভিতর থেকে এরা আমায় খেয়ে ফেলছে। আমার আর বাঁচার উপায় নেই। এখন স্বাভাবিক মৃত্যু আমি চাই না। আমি চাই আমার দেহের ঊর্ধ্বেও আমার অস্তিত্ব সংজ্ঞায়িত হোক। পরলোক গমনের কোনো শখ আমার নেই। বাঁচার শখ আছে, কিন্তু এই বাঁচার জন্য মরতে হবে। হ্যাঁ, মরতেই হবে। ভয় পেলে হবে না, মনকে প্রস্তুত করতে হবে। একজন যোগ্য উত্তরসূরি পেয়েছি বলেই মনে হচ্ছে, এক যোগ্য দেহ। ছোটবেলা থেকেই ওর কপালের সাধনার দাগ স্পষ্ট ছিল। ওর চোখে ছিল ঔজ্জ্বল্য। ছবি আঁকার প্রতি ছিল এক ভীষণ প্রেম। এমন দেহই তো আমি চাই, যাতে রাক্ষসদের আমি এঁকে যেতে পারি। বেঁচে থাকার জন্য যা করতে হয় আমি করব। হ্যাঁ, আমি করব। অর্ণব পড়া থামালো। এখানে কি বর্ণের কথা বলেছেন অনিমেষবাবু? পড়ে তো তাই মনে হচ্ছে। তার মানে বর্ণকে সম্পত্তি দেওয়ার পিছনে অনিমেষবাবুর উদ্দেশ্য ছিল। এমনকি ওনার মৃত্যুও কি তাহলে আত্মহত্যা? অর্ণবের সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে। ডায়েরিটায় আর একটাই লেখা বাকি। ওটা পড়তে শুরু করলো বর্ণ।
সোমবার, আজ আমার শেষ দিন। এরপর থেকে আর বহুদিন এই ডায়েরিতে কিছু লেখা হবে না, কিন্তু একদিন হবে, যখন আমি আবার ফিরে আসব। ঠিক লেখা হবে, এই পদক্ষেপ আমায় নিতেই হবে। বেশ থ্রিল হচ্ছে, অনেক প্রাণ নিয়েছি, এবার নিজের প্রাণ নিতে কেমন লাগে দেখা যাক। ঠিক নিজের হাতে নয়, একটা রাক্ষস ছাড়তে হবে যে আমায় খুন করবে। তারপর থেকে এই ঘরের সমস্ত জিনিসে আমি থাকব। রাক্ষস এই বাংলোয় তাণ্ডব করবে কিছুদিন, তারপর আমি ফিরে ওকে পোষ মানাবো। একটা ছায়া ছাড়া ও কিছুই নয়। এবার সময় এসছে কঠিন পদক্ষেপ নেওয়ার। বিদায়। অর্ণব থামল। তার মানে সত্যি ওই বাড়িতে একটা রাক্ষস থাকে, একটা ছায়া মূর্তি, যে বর্ণকে খুন করতে চাইতো সেই রাক্ষস। এরকম ছায়া মূর্তিদের বর্ণ আঁকতো, তারাও কি জীবন্ত হয়ে যেত, প্রাণ পায় তারা? এসব ভাবছিল অর্ণব। হঠাৎ বাড়ির কলিং বেলের শব্দ হলো। এ কি, এখন রাত 3:30 বাজে, এত রাতে কে এলো? সবেমাত্র বিছানা থেকে উঠতেই অর্ণব শুনতে পেল দরজায় টোকা। এ কি, বাড়ির নিচের দরজা তো বন্ধ, সেটা তো খোলার কেউ নেই। অর্ণব বাড়িতে একা। ওর বেডরুমের দরজায় কে টোকা মারছে। অর্ণবের সারা শরীরে শিহরণ খেলে গেল। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। অর্ণব দেখল বর্ণ দাঁড়িয়ে রয়েছে। অর্ণব চিৎকার করে বলল, তুমি এখানে? বর্ণ আবার ওই চিৎকার করে হাসিটা হাসতে লাগলো। তারপর পলক পড়ার আগেই অর্ণবের ওপর ঝাঁপিয়ে পড়ে ওর পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়। তারপর ছুরিটা দিয়ে অর্ণবকে কোপাতে থাকে। সারা ঘরে রক্ত ছিটকে ছিটকে পড়ে। কাজ শেষ হওয়ার পর বর্ণ বিছানায় বসে, একটা সিগারেট ধরায়, তারপর লাল ডায়েরিটা নিয়ে লিখতে শুরু করে। বর্ণ আর নেই, আমি আছি। আমি অনিমেষ। অনেক দিন পর রক্ত মাংসের শরীর পেয়ে ভালো লাগছে। এখন আমার প্রাথমিক কাজ হলো এই কিছুদিন যে সমস্ত মানুষ আমার কাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানতে পেরেছে তাদের খুন করা। মনোহরারও স্ত্রী এই লিস্টের বাইরে নয়। আর এই গল্পটা যারা শুনছেন একটু সবুর করুন, দেখবেন যেন আপনার বাড়ির কলিং বেলটা বেজে না ওঠে। সাবধানে থাকবেন। গুড বাই।